ডলারের ক্রাইসিস বাংলাদেশে, আমাদের বৈশ্বিক কিছু যুদ্ধ চলছে, সাপ্লাই চেইনে সমস্যা রয়েছে। এই সব কারণে কিন্তু বাংলাদেশে বাইরের ফান্ড আসাও কিন্তু কমে গিয়েছে। শুধুমাত্র ফেসবুকে বুস্ট ক্লিক করো, বৃহস্পতিবার রাতে শনিবার পর্যন্ত অ্যাড রান করো, সেল হবে। ডিজিটাল মার্কেটিং যখন প্রথম এসেছিল তখন যেমন অনেকের বুঝতে সমস্যা হচ্ছিল যে আমার কোম্পানি যেটা উপযুক্ত কিনা, আমি এটাকে কিভাবে শিখবো। একইভাবে সামনে যখন আমাদের এই নতুন জুনিয়রটা আসছে এখন অনেকে বুঝতে পারছে না। কবিরাজের ওষুধের মতো মনে হচ্ছে অনেকের কাছে আচ্ছা। যে আমি জাস্ট ফেসবুকে অ্যাড রান করবো, সেল হয়ে যাবে। হ্যাঁ। আমরা টুলের ব্যবহারটাতে খুব বেশি ফোকাস করে ফেলছি, কিন্তু মানুষের হার্টের কাছে কিভাবে পৌঁছাতে হবে, কিভাবে করে একটা ব্র্যান্ড তৈরি করতে হবে, লং টার্ম সাস্টেনেবল বিজনেস তৈরি করতে হবে, এই জিনিসটা ম্যাক্সিমাম এন্টারপ্রেনার বা ছোট বিজনেসগুলো মিস করে ফেলছে। টুলস আজকে আছে, কালকে হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, রাইট? আজকে আমি ফেসবুকে ফোকাস করছি, কালকে হয়তো ফেসবুকের থেকে ইনস্টাগ্রাম বেশি ব্যবহার। আমি নিজে অনেক মেটা টিমের সাথে বা ফেসবুকে মার্কেটিং টিমের সাথে যখন আমরা মিটিং করি, 6 মাস আগে যে জিনিসটা কাজ করতো এখন তারাই আবার বলছে যে না এখন এটা না। এটা কাজ করে। আমার ফেসবুক পেজ থাকলেই নিচে বুস্ট বাটন, আমি এখন একটা ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড কিনলে বুস্ট বাটনে ক্লিক করলেই হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের গল্পগ্রাফির নতুন এপিসোডে। আজকে আমাদের সাথে এমন একজন গেস্ট আছেন যার আসলে অনেকগুলো পরিচয় এবং প্রত্যেকটি পরিচয়ই উনি সমানভাবে প্রাসঙ্গিক। উনি একাধারে একই সাথে একজন মার্কেটিং কনসালটেন্ট, স্ট্র্যাটেজিক প্ল্যানার, শিক্ষক, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওনার আরও অনেক পরিচয় আছে, সবগুলো বলে এখন আসলে আমি শেষ করতে পারবো না। তার থেকে আমি বরং অতীত থেকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। আজকে আমাদের সাথে আছেন মার্ক অনুপম মল্লিক। ভাই থ্যাংক কেমন ইউ সো আছেন? মাচ রানা ভাই, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। ইটস আ গ্রেট প্লেজার আজকের এই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। আপনাকে এখানে উপস্থিত পেয়েও আমরা খুবই আনন্দিত এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আপনি অনেক ব্যস্ত। তারপর আপনি সময় করে আমাদেরকে সময় দিচ্ছেন। সো এটা আমাদের জন্য খুবই আনন্দের একটা বিষয়। রকমারি আমার খুবই পছন্দের একটা প্রতিষ্ঠান, সোহাগ ভাই এর প্রতিষ্ঠিত, এবং যেহেতু আমি নিজে বই পড়া অনেক পছন্দ করি, সো একদম প্রাণের প্রতিষ্ঠান। সো আমি সবসময় খুবই আনন্দিত বোধ করি যখন এখানে আসার সুযোগ পাই। আচ্ছা। ভাইয়া, আমি তো আপনার অনেকগুলো পরিচয় দিলাম। এর বাইরে এখন আসলে কি করছেন প্রফেশনালি সেটা যদি একটু বলেন দর্শকদের ওকে, জন্য। সো আমি আসলে মাল্টিপল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত। সোসাইটিতে ইমপ্যাক্ট ক্রিয়েট করার জন্য যা, যা করার প্রয়োজন বা আমার কাছে মনে হয়। এট দিস মোমেন্ট আমি একটা ইন্টারন্যাশনাল কোম্পানি কোডক্রাফটার্স ইন্টারন্যাশনাল, এখানের মার্কেটিং এবং বিজনেস সাইডটাকে লিড করছি। এটা একটা সফটওয়্যার ফার্ম, ইন্টারন্যাশনাল একটা কোম্পানি। এর পাশাপাশি আমার নিজের স্ট্র্যাটেজি কনসালটেন্সি ফার্ম রয়েছে আইডিয়ান কনসাল্টিং, যেটার মাধ্যমে আমি কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করি, এবং এটার আরেকটা উইং আছে যেটার মাধ্যমে আমরা বিভিন্ন রকমের লার্নিং আমরা স্প্রেড করে থাকি। যেমন অনেকটা এডুটেকের মতোই, বাট এটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান। বিভিন্ন অনলাইন কোর্স, মার্কেটিং, বিজনেস রিলেটেড। এর বাইরেও আমি বিভিন্ন ভার্সিটিতে এখন খণ্ডকালীন শিক্ষকতাও করছি। এর পাশাপাশি এই যে বই লেখা বা এরকম কাজগুলো করছি আরকি। হ্যাঁ, আপনার এই পরিচয়টা ১ম এ আমি ইচ্ছে করে উজু রেখেছিলাম যে একজন লেখক। আচ্ছা। সো আপনার একটা বই অলরেডি আমাদের এখানে বেস্ট সেলার। আপনার নতুন একটা বই হু, এসেছে হু। স্মার্ট মার্কেটিং। এটি নিয়ে যদি একটু আমাদেরকে কিছু বলেন। আসলে অনেকদিন ধরেই আমার প্রকাশক অদম্য প্রকাশে নাজিব ভাই বলছিলেন একটা, এর আগের আমার যে বইটি ছিল সেটা ছিল টাইম ম্যানেজমেন্টের উপরে, টাইম মেশিন। কিন্তু অনেকদিন ধরে বলছিলেন যে আরেকটি বই লেখার জন্য বিজনেস রিলেটেড, যেহেতু আমি বিজনেসের সাথে সরাসরি যুক্ত রয়েছি এবং বাংলাদেশের প্রায় ৫০ টার উপর ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে আমি কাজ করছি। প্রায় 25,000 এর উপর স্টুডেন্টকে আমি অলরেডি মার্কেটিং, বিজনেস নিয়ে শিখিয়েছি। ২৫০ এর উপর বিজনেস লিডারকে আমি অলরেডি সরাসরি মেন্টরশিপ দিয়েছি। সো সেই জায়গাটা থেকে ওই লার্নিং গুলাকে শেয়ার করার জন্য আসলে বই লেখার একটা চিন্তা অনেকদিন ধরেই মাথাতে ছিল। এবং পরবর্তীতে যখন চিন্তা করলাম যে বইটা লেখা দরকার, তখন চিন্তা করছিলাম যে সমসাময়িকের জন্য সবচেয়ে উপযুক্ত কোন জিনিসটা দরকার। সেখান থেকে আসলে স্মার্ট মার্কেটিং এর আইডিয়াটা আসে। ওকে, ভেরি গুড। সো ভাইয়া, আরেকটা প্রশ্ন যে আপনি অলরেডি আপনার মার্কেটিং এর উপরে, হু, হু। ফানেল মার্কেটিং এর উপরে আপনার বেশ কিছু কোর্স হু, আছে হু, এবং হু, অ্যাজ হু। এ মার্কেটার আমি এগুলোকে অনেক ইউজফুল, আমার নিজে পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলেছি যে এটা অনেক ইউজফুল। রাইট। সো স্টিল আপনার কোর্স আছে, হু, আপনার হু, বেশ কিছু গাইডলাইন আছে, হু, হু। আপনার ইমেইল নিউজলেটারের একটা প্রিমিয়াম সার্ভিস আছে। রাইট। এরপরেও বই কেন? ওকে। ভেরি বা এটার সাথে আরেকটা সম্পূরক প্রশ্ন হু, যে হু। অলরেডি মার্কেটে হয়তো বেশ কিছু মার্কেটিং এর উপরে বই রিলেটেড আছে। আচ্ছা। সেগুলোর থেকে এই বইটা আসলে কেন আলাদা? বা এই বইটি থেকে আসলে বেসিক্যালি কি রাইট। আউটপুট পাবে? ভেরি গুড কোয়েশ্চেন। আসলে ১ম এ এইটা বুঝতে হলে যারা শুনছেন তাদেরকে আসলে ১ম এ বুঝতে হবে যে স্মার্ট মার্কেটিং আমার সামনে আছে বইটা অলরেডি। এই বইটা বা স্মার্ট মার্কেটিং নামটা বা এই বইটা আসলে কেন? আসলে আমি যেটা বিশ্বাস করি বা আমরা যেটা দেখছি ট্রেন্ডটা, যেহেতু আমরা মার্কেটে কাজ করছি, যে বর্তমানের মার্কেটিং দুনিয়াটাতে একটা রেভলিউশনারি চেঞ্জ আসছে। কারণ হচ্ছে যে এখন আপনি দেখবেন যে গত কয়েক বছর ধরে আমরা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি, স্পেশালি মেটাভার্স, এআই, এআর, ভিআর এই জিনিসগুলো নিয়ে, এবং আমরা সবাই এটা পরিষ্কার যে আগামী দশকটা হতে যাচ্ছে এআই এর দুনিয়া।
রাইট? এবং এইটার কারণে কিন্তু আমাদের মার্কেটিং থেকে শুরু করে সবকিছু অনেক বদলে যাবে। হুম, এবং আমি যে কথাটা বারবার করে বলছি যে ইন্টারনেট আসার পরে দুনিয়াটা যেমন চেঞ্জ হয়ে গেছিল, মার্কেটিং এর দুনিয়াটা। এর আগে ছিল সবকিছু ট্র্যাডিশনাল। ইন্টারনেট আসার পর কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং এর দুনিয়া তৈরি হয়ে গেল। এখন আমাদের মার্কেটিং এর দুনিয়াটা কিন্তু ঠিক একই রকমের আরেকটা পরিবর্তনের দিকে যাচ্ছে। যেটা হচ্ছে স্মার্ট একটা দুনিয়ার দিকে যাচ্ছে। যেখানে এআই দিয়ে আমাদের সবকিছু ড্রিভেন হবে। তো এই যে নতুন দুনিয়াটা তৈরি হচ্ছে, এই দুনিয়াটাতে এখনকার যারা মার্কেটার রয়েছে, যারা অনেক অভিজ্ঞ মার্কেটার, যারা নতুন মার্কেটিং এ আসতে চাচ্ছে, যারা ব্যবসা করছে, তারা এই রাস্তাটা কিভাবে পাড়ি দেবে? তারা কিন্তু কনফিউজড। ডিজিটাল মার্কেটিং যখন ১ম এসেছিল তখন যেমন অনেকের বুঝতে সমস্যা হচ্ছিল যে আমার কোম্পানি যেটা উপযুক্ত হুম, কিনা, আমি এটাকে কিভাবে শিখব? একইভাবে সামনে যখন আমাদের এই নতুন দুনিয়াটা আসছে এখন অনেকে বুঝতে পারছে না। কারণ দেখা যাচ্ছে যে অনেক ডিজিটাল অ্যাডভার্টাইজিং এর প্ল্যাটফর্মের অ্যালগরিদম চেঞ্জ হয়ে গেছে। আগে কাস্টমার যেভাবে বিহেভ করতো এখন সেভাবে বিহেভ করছে না। অনেক ইনফরমেশন এখন ডিফারেন্ট হয়ে যাচ্ছে। সো এই সবকিছুর জন্য মার্কেটাররা কিন্তু সবচেয়ে বেশি স্ট্রাগল করে। হুম, যখন এত কিছু চেঞ্জ হয়ে যায় কারণ মার্কেটারের উপর তো একটা প্রেশার থাকে যে তোমাকে রেজাল্ট আনতে হবে, সেল আনতে হবে, তাই না? বা মানুষজনকে কনভিন্স করতে হবে। সো সে দেখছে যে আমার ট্র্যাডিশনাল যে মার্কেটিং মেথডটা ছিল বা কনভেনশনাল ডিজিটাল মার্কেটিং যে জিনিসটা ছিল, এইটা আগের মতো আর ইমপ্যাক্ট তৈরি করতে পারছে না এককভাবে। সো সেক্ষেত্রে কি হবে? আমি কিভাবে মার্কেটিং করব? আমি একজন টিচার হিসাবে বা একজন কোর্স ইন্সট্রাক্টর হিসাবে আমি এই জিনিসগুলো কিন্তু প্রায়ই পাই এবং প্র্যাকটিশনার হিসেবে কিন্তু আমি সরাসরি ফেস করি। সো সেখান থেকেই আগামী দশকের দুনিয়াটা যেদিকে যাচ্ছে, যেটাকে আমি নাম দিয়েছি স্মার্ট মার্কেটিং এর দুনিয়া। এই দুনিয়াটাতে আসলে মার্কেটিং কিভাবে করে করতে হবে, সেই জিনিসগুলো নিয়েই কিন্তু আমার এই বইটা। অর্থাৎ একজন মার্কেটার কিংবা একজন নতুন পাঠক কিংবা একজন এক্সপেরিয়েন্সড মার্কেটার, কোনো উদ্যোক্তা বা ফ্রিল্যান্সার সে আগামী দশকে মার্কেটিংটা কোন দিকে যাচ্ছে এবং সে কিভাবে আজকে থেকে সেটাকে গ্রহণ করা শুরু করে সেভাবে করে সে তার বিজনেসে গ্রো আনতে পারে। এই জিনিসটার জন্য কিন্তু এই মার্কেটিং বইটা। আচ্ছা। সো আপনি 2nd যে কোয়েশ্চেনটা করেছিলেন হ্যাঁ, আরেকবার যদি ওই ভাইয়া কোয়েশ্চেনটা আমার প্রশ্নটা ছিল যে অলরেডি এটা অ্যান্সার অবশ্য চলে রাইট, এসেছে অনেকখানি যে রাইট, অলরেডি আরো অনেক মার্কেটিং এর বই আছে। রাইট, তো সেগুলোর থেকে এটার রাইট। পার্থক্যটা কোথায়? আমি যদি এক কথায় বা ২ কথায় বলি, আসলে সবগুলার থেকে এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা বই। আমরা মার্কেটিং এর অনেক এক্সিস্টিং টপিক নিয়ে পড়ালেখা হুম, করি। কিন্তু এটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং যখন ১ম আসলো, তখন তো কাউকে একজনকে ডিজিটাল মার্কেটিং নিয়ে ১ম একটা বই বের করতে হয়েছে। আমরা যেমন ইনবাউন্ড মার্কেটিং বা এরকম কিছু বই পড়তাম, তাই না? গ্রোথ হ্যাকিং টার্ম যখন আসে তখন কিন্তু ১ম রায়ান হলিডে বা সিন এলিস ওনারা গ্রোথ হ্যাকিং কে ইন্ট্রোডিউস করেন। সো এইটা একটা যুগের শুরু। বিল্ডিং আ স্টোরি ব্র্যান্ড নিয়ে আপনি জানেন আমি সোহাগ ভাইয়ের সাথে হ্যাঁ, একটা ভিডিও করেছিলাম। এই টপিকটা যখন ১ম নিয়ে আসেন একজন, তখন কিন্তু একটা যুগের শুরু। সো এই যুগের শুরুটা করার জন্য কিন্তু একটা আমরা বলি মাইলস্টোন একটা বই দরকার হয়। একটা পিলার কনটেন্ট প্রয়োজন হয়। যেখান থেকে মানুষজন এই কনসেপ্টটা ধরে তারপরে এটা সামনে এগিয়ে যায়। এরপরে এই টপিকে অনেক কথাবার্তা হবে, অনেক কোর্স হবে, অনেক বই আসবে, অনেক ব্লগ আর্টিকেল হবে। বাট কাউকে একজন এটাকে ডিফাইন করতে হবে, কাউকে একজন এটাকে মার্ক করতে হবে। এই কাজটা কিন্তু আমি এই বইটাতে করেছি। এইজন্য এই বইটা আসলে এক্সিস্টিং কোনো মার্কেটিং বইয়ের সাথে আসলে তুলনা হবে না। এটা আচ্ছা। সম্পূর্ণ একটা পিলার কনটেন্ট নতুন যুগের জন্য। প্রসঙ্গক্রমে ভাইয়া যেহেতু বললেন সিএনএলিস এর কথা, উহু, হ্যাপি আলাদিনের বইটার কথা বা রাইট, বিল্ডিং এ স্টোরি মিলের রাইট, স্টোরি ব্র্যান্ড বইটির কথা। রাইট। সো অ্যাজ এ মার্কেটার উহু, আমি আরো অলমোস্ট ১২ বছর হয়ে গেল এই ফিল্ডে আমি কাজ করছি। রাইট। এই যে ৩ টা বই উহু, যেহেতু এই ৩ টার নাম আসলো, এই ৩ হুম, টা পড়ে কিন্তু আমার আসলে আমি অনেক কিছু শিখতে পেরেছি। এক্সাক্টলি আমি রাইট। অনেক নতুন আইডিয়া হুম, পেয়েছি। হুম। যেটা হয়তো যে তার প্রিভিয়াস আগের দিনের ইনফেক্ট সেটা রকমারি তো আমরা এপ্লাই করেছি। সো রাইট, হয়তো রাইট। ওই বইটা পড়ার আগের মার্কেটিং প্লাস বইটা এক্সাক্টলি। পড়ার পরের যে মার্কেটিং উহু। তাতে একটু হলেও চেঞ্জ হয়েছে এবং সেটা ট্রু, বেটার। ট্রু। এই ক্ষেত্রে রাইট, আমি যদি আপনার বইটার কথা বলি, রাইট। সেখান থেকে ধরেন একটা তো হচ্ছে যে টার্গেট পিপল যদি আমি বলি যে অলরেডি যারা এই বিষয়টা সম্পর্কে জানে না তাদের হুম, জন্য যেমন এটা কার্যকরী। রাইট। আবার যারা একটু জানেন হুম, বা এক্সপার্ট বলবো এই অর্থে যে যারা এক্সপেরিয়েন্সড রাইট, রাইট। তাদের জন্য এটা কিভাবে ভ্যালু এড করবে? খুবই চমৎকার, অসম্ভব সুন্দর একটা প্রশ্ন। I really love this আচ্ছা। question. সো আমি একজন অভিজ্ঞ মার্কেটারকেই ধরি। যে হুম, একজন অভিজ্ঞ মার্কেটার জানেন যে আমার ট্র্যাডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর বরাদ্দ কেমন, কিভাবে করে কাজ করব। হুম, হুম, আবার অনেকে কিন্তু শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং করছেন, শুধুমাত্র ট্র্যাডিশনাল করছেন। এর উপরে এখন চলে আসছে এআই। এবং এখন কিন্তু কাস্টমারের বিহেভিয়ারও অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু আমরা প্যান্ডেমিক এর মধ্যে অনেক বেশি একটু ডিজিটাল সেন্ট্রিক হয়ে গেছি। এই সবগুলার জন্য মার্কেটিং এর দুনিয়াতে সারভাইভ করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা। সো এই বইটা যে জিনিসটাতে হেল্প করবে যে কিভাবে করে বর্তমানে মার্কেটিংটা সাজাতে হবে। ট্র্যাডিশনাল মার্কেটিং প্লাস ডিজিটাল মার্কেটিং প্লাস এআই ড্রিভেন মার্কেটিং। আচ্ছা। এই ৩ টাকে একত্রে সিনক্রোনাইজড ওয়েতে কিভাবে এপ্লাই করা যায়। আলাদা, আলাদা না কিন্তু।
এবং সেই সাথে আমাদের যে সামনের মেটাভার্সের দুনিয়া চলে আসতেছে, একটা ভার্চুয়াল দুনিয়া হুম, তৈরি হয়ে হুম। যাবে, সেইটার জন্য আমি এখন থেকে কিভাবে নিজেকে প্রস্তুত করে ফেলতে পারি। অন টপ অফ দ্যাট আমি এই বইতে একটা ফ্রেমওয়ার্ক দিয়েছি। আচ্ছা। আপনি যদি গ্রোথ হ্যাকিং এর কথা বলি বা স্টোরি ব্র্যান্ডের হুম, কথা হুম। বলি, এই ওয়ার্ল্ডের সবচেয়ে বিখ্যাত পিলার যে বইগুলা রয়েছে কোন একটা স্পেসিফিক টপিকের উপরে, সেগুলো কিন্তু একটা ফ্রেমওয়ার্ক থাকে। আপনি খেয়াল করবেন, ডেফিনিটলি। একটা ফ্রেমওয়ার্ক থাকে যেন এইটা পড়ে মানুষজন মোটিভেটেড হবে তা না, কিন্তু এইটা যেন এপ্লাই করতে পারে। হুম। সো আমি কিন্তু এরকম একটা ফ্রেমওয়ার্ক দিয়েছি যেটার নাম হচ্ছে স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্ক। ওকে। সো এই বইটা নেওয়ার পরে একজন উদ্যোক্তা বা একজন কোম্পানির ম্যানেজার বা ব্র্যান্ড ম্যানেজার সে কিন্তু ওই ফ্রেমওয়ার্কটা এপ্লাই করতে পারবে তার টিমের মধ্যে। টিমের সবাই মিলে ওই ফ্রেমওয়ার্কটা ধরে মার্কেটিং করতে পারবে। স্মার্ট মার্কেটিং তার কোম্পানিতে কিভাবে এপ্লাই করবে ট্র্যাডিশনাল, ডিজিটাল, এআই কিভাবে করে কাস্টমারকে বর্তমান যুগ অনুযায়ী উপযোগী মার্কেটিং করতে হবে, এই সবকিছু কিন্তু এই বইটার মধ্যে গাইডলাইন দেওয়া আছে, ফ্রেমওয়ার্ক দেওয়া রয়েছে, অ্যাকশন পয়েন্ট দেওয়া রয়েছে। আমি নিজে অনেকগুলো লোকাল এবং গ্লোবাল কেস স্টাডি হুম। লিখেছি যেন কানেক্ট করতে সুবিধা হয়। এই সবকিছু দিয়ে কিন্তু আসলে এই বইটা। আপনি এমনিতে তো ভাইয়া রেগুলার হচ্ছে প্রচুর পরিমাণে লোকাল বিজনেস নিয়ে কেস স্টাডি করেন। রাইট। তো সেক্ষেত্রে যদি আমি খুব ছোট্ট করে জানতে চাই যে এই মুহূর্তে হু, হু, আ লোকাল মার্কেটে যারা কাজ করছেন হু, আমরা, হু। তাদের মধ্যে কোন জায়গাটাতে আপনি আ গ্যাপ বলব না, যে আরো উন্নতি করার জায়গা খুঁজে পাচ্ছেন রাইট, এবং রাইট। সেই জায়গাটাতে এই বইটা কিভাবে ইমপ্যাক্ট ওকে। ফেলতে পারে? সো এখন যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি এটা একটু ইন জেনারেল খুব সহজে আমরা বলতে পারবো যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা বলতেই হয়ে গেছে যে এটা অনেকটা আ কবিরাজের ওষুধের মতো মনে হচ্ছে অনেকের কাছে। আচ্ছা। যে আমি জাস্ট Facebook এ এড রান করব, সেল হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। বা আমি হয়তো অল্প কিছুদিনে অনেক লাখ টাকার বিক্রি করতে পারবো। কিন্তু মার্কেটিং যে একটা আসলে প্রসেস, এইটা যে আস্তে, আস্তে মানুষের মনের মধ্যে ঢুকে তাকে কনভিন্স করতে হয়, আমরা টুলের ব্যবহারটাতে খুব বেশি ফোকাস করে ফেলছি। হুম, হুম। কিন্তু মানুষের হার্টের কাছে কিভাবে পৌঁছাতে হবে, কিভাবে করে একটা ব্র্যান্ড তৈরি করতে হবে, লং টার্ম সাস্টেইনেবল বিজনেস তৈরি করতে হবে, এই জিনিসটা মেক্সিমাম এন্টারপ্রেনার বা ছোট বিজনেসগুলো মিস করে ফেলছে। যারা বড় ব্র্যান্ড তারা তাদের রিসোর্সের কারণে হয়তো ধরতে পারছে। বাট মাঝখানে যারা রয়েছে, যারা নতুন তারা কিন্তু মিস করে ফেলছে। তারা টুলস এ ফোকাস হয়ে যাচ্ছেন। সো এই জায়গাটাতে আমি মনে করি যে আমাদের অনেক গ্যাপ রয়েছে। আমাদের একটা বোঝার ভুল হচ্ছে যে আমরা নতুন একটা টুল আসলেই মনে করছি যে এই টুলটা মানে হচ্ছে শুধু মানি আর্ন করার জন্য। কিন্তু মার্কেটিং এর সাথে, সাথে যে আমার মানুষের মাথায় একটা স্থান করে নেওয়া, একটা লং টার্ম সাস্টেইনেবল ব্র্যান্ড তৈরি করা, আজকে সেল করে আগামী ১ মাস আমি বসে থাকবো সেটাই যে একমাত্র জিনিস না। আমি কিভাবে দিনের পর দিন, বছরের পর বছর একটা ব্র্যান্ড দাঁড় করতে পারি, এই জিনিসটা কিভাবে করে করব, এই জিনিসটা কিন্তু মিসিং। এবং আচ্ছা। এই জিনিসটা কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের এখন জানা দরকার। ভাইয়া, এখানে একটা জিনিস যদি আমি আপনাকে বলি, হু, হু। আপনি আ অলরেডি অনেকদিন ধরে এই ফিল্ডে কাজ করছেন। সো রাইট। আপনার কথার প্রসঙ্গে যদি বলি যে, এই যে যারা আসছে তারা তাদের ব্র্যান্ড পজিশনিং এর বিষয়ে, হু, ব্র্যান্ড হু। বিল্ডিং এর বিষয়ে হু, হু। তারা খুব বেশি সচেতন হচ্ছেন না। হু, হু। হু, হু। কিছু, কিছু ব্র্যান্ড যারা অলরেডি এস্টাবলিশ হয়ে গিয়েছে তারা রাইট, হয়তো এভাবেই করছেন। বাট রাইট, মেক্সিমাম এই যে মিড লেয়ারের যারা, রাইট। এবং ফলশ্রুতিতে তারা কিন্তু হারিয়ে যাচ্ছেন। হারিয়ে যাচ্ছে। প্লাস এটা আমাদের জন্য একটা ব্যাড এক্সাম্পল ক্রিয়েট করে ট্রু, হারাচ্ছেন। ট্রু। সো এই ক্ষেত্রে হু, হু। মানে এই জিনিসগুলোকে স্টার্টআপ যারা আছেন হ্যাঁ। তাদেরকে যদি আপনি জাস্ট ২ টা বা ৩ টা পরামর্শ দিতে হু, চান, হু। হু, হু। যে কি, কি করলে আসলে মানে তারা হারাবে না? রাইট। বা কোন পজিশনটাকে আপনি যদি বলি যে, "ভাইয়া, অনুপম ভাই, আপনি আমাকে জাস্ট ২ টা পয়েন্ট বলেন যে এস এ স্টার্টআপ হ্যাঁ। আমাকে এই জিনিসটা মাথায় রাখতেই হবে।" রাইট। সেক্ষেত্রে আপনি আসলে সো কোন আমি ২ টা বর্তমানে বলবেন? বাংলাদেশের স্টার্টআপ গুলো যেহেতু আমি এটার সাথে অনেক গভীরভাবে এক্সাক্টলি, কাজ হ্যাঁ। করছি। আমি স্মল মিডিয়াম বিজনেস এর কথা বলছি না, স্টার্টআপ এর কথাই বলছি। কারণ প্রত্যেকের হুম, হুম, ভিশন হুম। আলাদা। স্টার্টআপ গুলোর এখন সবচেয়ে বেশি যে একটা টেনডেন্সি তৈরি হয়ে গিয়েছে যে আমি একটা বিজনেস রান করব, প্রচুর পরিমাণে ক্যাশ বার্ন করব, বাইরে থেকে ফান্ডিং নিয়ে আসবো, তারপরে বড় হতে থাকবো। কিন্তু প্রত্যেকটা স্টার্টআপকে আসলে এখন থেকে চিন্তা করতে হবে যে আমি প্রফিট কিভাবে মেক করব? আমার গেমটা কোথায়? প্রফিট মেক করার গেমটা কোথায়? এই গেমটা কিন্তু আমাদের কম খেলা হচ্ছে। মানে একই সাথে গ্রোথ এর সাথে, সাথে প্রফিটেবিলিটিও যেন মেক মেইনটেইন সিওর করতে করতে হবে। হবে। হ্যাঁ। মানে আমি ঠিক আছে আমি হয়তো ১ বছরে করব না, এটাই হুম, হুম। স্বাভাবিক। বা ২ বছরে করব না। কিন্তু আমি ৩ বছরের মাথায় যেহেতু করব, আমার কাজটা এমনভাবে হতে হবে যে এটা আমি জানি যে ঠিক আছে আমি এই জায়গা থেকে ৩ বছরের মাথায় যে আমি ব্রেক ইভেন এ পৌঁছাবো। কিন্তু অনেকে এটা থিওরিটিক্যালি বলতেছে যে আমি ৩ বছরে পৌঁছাবো। কিন্তু সেইটার পিছনে যে এক্টিভিটিস গুলো এটা কিন্তু এটাকে সাপোর্ট করছে না। সো নাম্বার 1 সাজেশন আমি বলব যে যেহেতু এখন বিশ্বে ফান্ডিং এর চরম ক্রাইসিস। কারণ আমাদের অনেক রকমের এখন ইস্যু রয়েছে, তাই না? ডলারের ক্রাইসিস বাংলাদেশে, আমাদের বৈশ্বিক কিছু যুদ্ধ চলছে, সাপ্লাই চেইন এ সমস্যা রয়েছে। এইসব কারণে কিন্তু বাংলাদেশে বাইরের ফান্ড আসাও কিন্তু কমে গিয়েছে। সো এখন একটা স্টার্টআপকে আসলে চিন্তা করতে হবে যে আমি শুধুমাত্র ইউনিকর্ন চিন্তা না করে আমরা যেটা বলি ক্যামেল, হুম, হুম। অর্থাৎ ক্যামেল কি করতে পারে? যে পানি খেয়ে অনেকক্ষণ টিকে থাকতে পারে, তাই না? সো এভাবে চিন্তা করতে হবে যে আমি কিভাবে একটা সাস্টেইনেবল, সেলফ সাস্টেইনেবল স্টার্টআপ তৈরি করতে পারি, যে কিনা আসলে কিছুদিন পরে যেয়ে প্রফিট মেক করা শুরু করবে এবং সেটাকে করে, করে আমি ব্যবসা তৈরি করতে পারবো। এবং এইটা কিন্তু অসম্ভব কোনো ব্যাপার না।
আজকে আমরা যদি বাংলাদেশে অনেক বড়, বড় গ্রুপ অফ কোম্পানিজ দেখি, তারা তো জিরো থেকে শুরু করে প্রফিট করে, করেই বড় হয়েছে, তাই না? সো আমাদের এক্সাক্টলি। ওই মাইন্ডসেটটাকে একটু আসলে ব্যবসায়ী মাইন্ডসেট করতে হবে। রাদার দ্যান আমি একজন স্টার্টআপ ওনার, আমি হচ্ছে অনেক বড় ফান্ড পেয়ে অনেক কিছু করে ফেলবো। সেখান থেকে বের হয়ে এসে একটু ব্যবসায়িক মানসিকতা আমাদের মধ্যে ইনস্টিল করতে হবে। আচ্ছা। ভাই এক্ষেত্রে কি মনে হয় যে রিসেন্ট টাইমে হুম, হুম। এখন হয়তো ডলার ক্রাইসিস চলছে, বাট লাস্ট ৫-৭ বছরে রাইট। মিডিয়া বাইংটা খুব বেশি আ আমরা যখন একদম শুরু করেছিলাম তখন এতটা সহজ ছিল না। হুম, কিন্তু হুম। লাস্ট ৪-৫ বছরে সবাই যে জাস্ট শুরু করছে, ধুম করে একটা Facebook পেজ খুলে কোনো একটা জাস্ট ওই Facebook পেজে এড দেয় যে বুস্টিং রাইট, করেন ৳৫ মানে ডলারে হয়তো $৫ $১০ রাইট, বুস্ট করছেন, পেজ লাইক নিচ্ছেন। রাইট। সো এই যে অ্যাক্টিভিটি গুলা, এই হুম, হুম। অ্যাক্টিভিটি গুলোকে আসলে অ্যাজ এ মার্কেটার আপনি কিভাবে ডিফাইন এই করেন? এক্টিভিটিস গুলা কিন্তু খুবই একটা ডেঞ্জারাস এক্টিভিটিতে হার্মফুল। পরিণত হয়ে গেছে, হুম, হুম। হার্মফুল। কেন হার্মফুল হয়েছে? যে আমি ১ম এ শিখেছি যে ওকে ডলার সেন্ড করলেই টাকা আসে। এখন এই জিনিসটা আমি ১ম এ ধরতে পেরে আমি করেছি। এরপরে যখন ১০ জন দেখতে পেরেছে তখন কিন্তু সবাই এক কাজ করা শুরু করেছে। তখন কাস্টমার দেখছে যে আমি ওর কাছে ৳১০০ পাই, ওর কাছে ৳৯৮ পাই, ৳৯৫ পুরা মার্কেটিংটা তখন হয়ে গেছে ডিসকাউন্ট নির্ভর। এই যে ডিসকাউন্ট নির্ভর এবং হার্ড কম্পিটিশন তৈরি হয়ে গেল, সবাই রেড ওশান এর মধ্যে যে একটা জগাখিচুড়ি বাদে কামড়াকামড়ি শুরু কামড়াকামড়ি করেছে। শুরু করে ফেলেছে। সো আমি একটু ডিফারেন্ট ওয়েতে মার্কেটিং করব। আমি কাস্টমারের মধ্যে একটা লয়ালিটি তৈরি করব, হ্যাঁ? কাস্টমারকে আমি কিভাবে বিভিন্ন চ্যানেলে যাব, এইগুলা না যেয়ে শুধুমাত্র Facebook এ বুস্ট ক্লিক করো, বৃহস্পতিবার রাতে শনিবার পর্যন্ত এড রান করো, সেল হবে। সো এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এখানে আমাদেরকে স্মার্ট হতে হবে। স্মার্ট মার্কেটিং মানে কিন্তু শুধুমাত্র স্মার্ট টুল না। স্মার্ট মার্কেটিং হিসেবে আমাকে স্মার্ট চিন্তাও করতে হবে। টোটাল স্ট্র্যাটেজিক যে বিষয়। এক্সাক্টলি। হ্যাঁ, এবার একটু ডিফারেন্ট প্রশ্ন। ওকে। সেটা হচ্ছে আমি পার্সোনালি আপনার ব্যাচেরই দুজনকে চিনি এবং আমি জানি আপনার দুজন খুব ভালো বন্ধু, আপনি এবং প্রিয়ম ভাই। হুম, 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 হুম। সো আপনারা বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। রাইট, বাট টোটালি ভিন্ন ট্র্যাকে ক্যারিয়ার নিয়ে চিন্তা করছেন। রাইট। সো এই ক্ষেত্রে আশাটা হলো কিভাবে? বা কি কারণে একজন আচ্ছা। বুয়েট থেকে পাশ করে ইঞ্জিনিয়ার, একজন মার্কেটার হয়ে গেল? খুব চমৎকার একটা কোয়েশ্চেন। আসলে আমি যখন ভার্সিটিতে ছিলাম তখন থেকেই আসলে আমার মার্কেটিং বিজনেস জিনিসটা খুবই পছন্দ। কারণ আমি আচ্ছা, প্রচুর বিজনেস বই পড়তাম। কিন্তু আমি নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করেছি। সো বের হওয়ার পরে একদম প্র্যাকটিক্যালি স্পিকিং যে বাংলাদেশে নেভাল আর্কিটেকচার, মেরিন ইঞ্জিনিয়ারিং এর যে পরিমাণে ডিমান্ড বা ফিউচার, হুম, হুম। এই মেক্সিমাম পোরশনটাই বাইরে চলে যায়। আচ্ছা, তো আমার সারা জীবনেই টার্গেট ছিল যে আমি আসলে বাংলাদেশে এস্টাবলিশড হয়ে বাংলাদেশে কিছু করব। সুতরাং আমি আসলে ওই ট্র্যাকটাতে যেতে চাইনি। তো যেহেতু আমি ওই ট্র্যাকটাতে যাইনি তাহলে আমাকে অল্টারনেটিভ ট্র্যাকে যেতে হবে। সো আমি একই সাথে ২ টা জিনিস শুরু করি। একটা হচ্ছে আমি একটা সফটওয়্যার ফার্মে অফার পেয়ে, যেহেতু আমার আগে থেকেই প্রোগ্রামিং বা এগুলোর প্রতি ইন্টারেস্ট ছিল। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে একটা ইন্টারন্যাশনাল রিকগনাইজড ফার্মে কাজ শুরু করি। পাশাপাশি আমি ঢাকা ভার্সিটির আইবিএতে এমবিএতে ভর্তি হুম। হয়ে যাই। ঠিক প্রিয়মের কথা হ্যাঁ, যেটা হ্যাঁ, হ্যাঁ। বললেন আপনি। প্রিয়ম আমার সম্ভবত ১ ব্যাচ আগে আইবিএতে আচ্ছা, এমবিএ করতে ঢোকে। সো আমি যখন ভর্তি তখন তার সাথে কথাও বলেছি। সো এখান থেকে আইডিয়াটা এরকমই ছিল যে তাহলে তো ডিফারেন্ট ট্র্যাকে যেতে হবে। সো আমি যখন দীর্ঘ সময় ধরে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করি, একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হই। ইন দ্য মিন টাইম ঢাকা ভার্সিটিতে আইবিএ করার সময়, আইবিএতে এমবিএ করার সময় আমার মার্কেটিং এর প্রতি আরো বেশি প্যাশন জন্মে। আচ্ছা। যখন আমি ফিলিপ কটলার বা এই বইগুলা পড়ি। সেখান থেকে আমরা বন্ধু-বান্ধব মিলে আমরা ২০১৩-১৪ সালের দিকে কিন্তু কিছু বিজনেস শুরু করি, স্টার্টআপ। এবং সেই সময় এখন ই-কমার্স অনেক জনপ্রিয়, সে সময় কিন্তু ছিল না। এক্সাক্টলি। সেখান থেকে কিন্তু আমি বুঝতে পারি যে আমার প্যাশনটা ওদিকে যাচ্ছে। রানা ভাই, আমরা কিন্তু আমাদের জবে অনেক সময় প্যাশনটা খুঁজে পাই না। কিন্তু এটা কিন্তু আমরা আজকে বসে হয়তো আমি জানি না যে কোনটা আমার প্যাশন। কিন্তু এটা কিন্তু ক্যারিয়ারে প্রোগ্রেস হওয়ার সাথে, সাথে আস্তে, আস্তে বোঝা যায় যে কোনটাতে আমি বেটার ফিল করছি। সো একটা সময় যাওয়ার পর আমি বুঝতে পারি যে না, আমি আসলে এই বিজনেস বা এই জায়গাটা আমার অনেক বেশি প্যাশনেট। এইটাতে হয়তো অনেক বেশি কিছু করার রয়েছে। সো সেখান থেকে আমি একটা সময় পরে আস্তে, আস্তে কনসালটেন্সি ফার্ম ওপেন করি এবং আমি যে কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম, তারাও আমার এই আগ্রহ দেখে আমাকে অ্যাডিশনাল দায়িত্ব হিসেবে তাদের মার্কেটিং দেখাশোনার দায়িত্ব দেয় বাংলাদেশ এবং আমেরিকাতে। এবং পরবর্তীতে প্যান্ডেমিকের সময় হুম, হুম। অন্যান্য ব্যবসাগুলো যখন একটু ছোট হয়ে আসে, সফটওয়্যারের ব্যবসাটা কিন্তু গ্রো করে, স্পেশালি আমাদের বিজনেসটা। তখন দেখা যাচ্ছে যে এইটা আসলে আমরা আর সামলাতে পারছি না। তখন তারা আমাকে রিকোয়েস্ট করে যে আমি পুরো মার্কেটিংটা দেখতে চাই কিনা। তখন আমি আস্তে, আস্তে পুরো মার্কেটিং ও বিজনেসের দায়িত্বটা নেই। সো একই সাথে তখন আমার কনসালটেন্সি ফার্ম এবং সেই সাথে আমার অফিসেও এই সবকিছু মিলে তখন আমি পুরোপুরি আসি এবং আমি এটা বুঝতে পারি এবং ইন দ্য মিন টাইম আমি আসলে অনলাইনে কিছু লেখালেখি শুরু করি। স্পেশালি প্যান্ডেমিকের সময়টা। সেখান থেকেও দেখা যায় যে প্রচুর মানুষজন, কয়েক মিলিয়ন ভিউ হয় সেই কেস স্টাডি গুলা, লেখালেখিগুলা ব্র্যান্ড প্র্যাকটিশনার্স গ্রুপ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে, LinkedIn এ। সো সেখান থেকে আমি আস্তে, আস্তে আমার প্যাশনটা খুঁজে পাই এবং পুরোপুরি এই জায়গাটাতে আসলে সুইচ করার ডিসিশন নেই। ভাইয়া প্রসঙ্গক্রমে যেহেতু ফিলিপ কটলারের কথা আসলো, আপনি হুম, হুম। ফিলিপ কটলারের সাথে একটা কেস স্টাডির বইতে কো-অথর হিসেবে আছেন। রাইট।
এই এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? সো আমার কাছে তো এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। রাইট, এই টোটাল প্রসেসটা যদি একটু রাইট। বলতেন। কিভাবে কানেক্ট হলেন? কিভাবে আমার লেখাটা ধারণা মানে আমার লাইফেরও এটা অন্যতম একটা আনন্দের মুহূর্ত এবং আমি এটা নিয়ে যখন ১ম বার ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আচ্ছা। এরকম ফিলিপ কটলারের বইতে লেখার সুযোগ হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। ওইটা আসলে মানে অনেক মানুষ পছন্দ করেছে। সো আমি যেটা বলছিলাম যে আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়েছি, মার্কেটিং সম্পর্কে আমার খুব একটা আ আমার শুরু থেকে আইডিয়া হ্যাঁ, আনুষ্ঠানিক বা একাডেমিক বেস্ট পড়ালেখা হয়নি। তাই না? যেটা হচ্ছে বই পড়েছি। মানে বাইরের ফিকশনাল বই পড়েছি, নন ফিকশন বই পড়েছি। সো যখন আমি ফিলিপ কটলারের বইটা ১ম বার পড়ি, আমি কিন্তু গোগ্রাসে গিলতাম। মানে কেস স্টাডি গুলো দাগায় পড়তাম। আমার বাসায় এখনো সেই বই আছে। তো এভাবে করে করতে যখন ফিলিপ কটলারের বইতে কো-অথর করার সুযোগ পেলাম, আইবি এর আমার রেসপেক্টেড স্যার যখন আমাকে এই ইয়াটা করলেন, আমাকে সুযোগটা দিলেন। 'এসেনশিয়ালস অফ মডার্ন মার্কেটিং' অর্থাৎ মডার্ন মার্কেটিং এ ফিলিপ কটলার একদম লেটেস্ট যে বইটা কনটেক্সট হুম, ভিত্তিক, হুম। বাংলাদেশ ভিত্তিক, সেখানে আমরা ২ টা কেস স্টাডি লিখি ফ্রেশের উপরে এবং স্বপ্নের উপরে। এবং এটা লেখার পর যখন ছাপার অক্ষরে এই জিনিসটা আসে, ইট ওয়াজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট এক্সপেরিয়েন্স ইন মাই লাইফ যে সেই যার বই ইট পড়েছি, শুড বি, ইট শুড বি। সেখানে আজকে কেস স্টাডি লেখার সুযোগ হচ্ছে। আচ্ছা। ভাইয়া আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। হুম, তো হুম, আমি যদি আপনাকে আ যারা এই মুহূর্তে ডিজিটাল মার্কেটার, হুম, হুম, উনি অ্যাডভান্স হতে পারেন, কেবল শুরু করেছেন হুম, হুম, এমনও হতে পারেন। ওভারঅল সবকিছু মিলিয়ে হুম, হুম। যদি আমি বলি যে ভাই আপনি জাস্ট ৩ টা টিপস দেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আচ্ছা, সেক্ষেত্রে কোন ৩ টা আপনি দিবেন? ওকে। সো নাম্বার 1 হচ্ছে যে আমাদেরকে স্ট্র্যাটেজি ফোকাসড হতে হবে। সো শুধুমাত্র আমি টুলস চিন্তা না করে যে আমি একটা টুলস ব্যবহার করতে পারি। কারণ টুলস আজকে আছে, কালকে হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। রাইট? আজকে আমি Facebook এ ফোকাস করছি, কালকে হয়তো Facebook এর থেকে Instagram বেশি ব্যবহার। হুম, হুম। সো টুলস আমাকে ব্যবহার করা শিখেই নিতে হবে। একটা সময় আমরা মোবাইল ব্যবহার করতাম না, টেলিফোন ব্যবহার করতাম। তারপরে আমার কাছে বাটন ফোন এসেছে। তারপরে আমরা স্মার্টফোন ব্যবহার করছি। সো এটা আসলে করাই যায়। যেটা শিখতে হবে সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। সো স্ট্র্যাটেজি ফোকাসড ডিজিটাল মার্কেটার হতে হবে। নাম্বার 2 আমি যে সাজেশনটা দেব সেটা হচ্ছে মার্কেটিং ফানেলটাকে ভালো করে শিখতে হবে। কারণ মার্কেটিং ফানেল না বুঝে আমি যদি সরাসরি বারবার সেলস এ চলে যাই, ইটস অলমোস্ট লাইক আম আমার সম্পর্কে কেউ চেনেও না। আমি তাকে যে বারবার বলছি আমার জিনিসটা কিনতে। হুম, সো হুম। ইট উইল নট ওয়ার্ক। সো ফানেল মার্কেটিংটা ভালো করে শিখতে হবে। নাম্বার 3 হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে কন্টিনিউয়াসলি আপডেটেড রাখতে হবে। রেগুলার লার্নিং এর ভিতর থাকতে হবে। একটা জিনিস আমি পারি, একটা টুলস আমি পারি, একটা জিনিস আমি শিখেছি, এটাতে বসে থাকলে হবে না। কারণ এখন আমরা যখন কাজ করি, আমি নিজে অনেক মেটা টিমের সাথে বা Facebook এর মার্কেটিং টিমের সাথে যখন আমরা মিটিং করি, ৬ মাস আগে যে জিনিসটা কাজ করতো, এখন তারাই আবার বলছে যে, "না, এখন এটা না।" এটা কাজ করছে সো না। হ্যাঁ। এখানে কিন্তু কোনোভাবেই নিজেকে খুব বেশি কনফিডেন্ট মনে করে যদি বসে থাকি যে, আমি সবকিছু জানি, সবকিছু পারি, তাহলে হবে না। আমাকে প্রতিদিন শেখার কন্টিনিউয়াস মধ্যে দিয়ে লার্নিং যেতে এর হবে। উপরে থাকতে হবে। এক্সাক্টলি। ভাইয়া আরেকটা সম্পূরক প্রশ্ন। আমাদের এই পারসেপশনটা যে গ্রো করেছে যে হু, হু, মানে ডিজিটাল মার্কেটিং বলতে অনলি ফেসবুক হু, মার্কেটিং। হু। এটা আসলে এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? এই জিনিসটাকে আমি খুবই ভয়ংকর মনে করি এবং একটা মুভি ছিল যে 'দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি।' আগলি সো হ্যাঁ, আমি এটাকে ক্লিন্ট ওই ইস্টউডের। আগলি বলে ফেলি বা এক্সাক্টলি। এটাকে আমি ব্যাড বলি আসলে। সো ব্যাড কোন জায়গাটাতে যে এইটার প্রবলেমটা হয়ে গেছে যে ইজি ব্যারিয়ার টু এন্ট্রি। ব্যারিয়ার টু এন্ট্রি টা এত ছোট হয়ে গেছে যে আমার Facebook পেজ থাকলেই নিচে বুস্ট বাটন। আমি এখন একটা ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড কিনলে বুস্ট বাটনে ক্লিক করলেই হয়ে যাচ্ছে। সো এইটা কিন্তু Facebook করেছে। কারণ Facebook তো চাচ্ছে যে আপনি আপনার ডলার ওর পিছে খরচ করেন। সো ও যত সহজে দিতে পারে। আমি যে ট্র্যাপ এ পড়ে গিয়েছি সেটা হচ্ছে যে আমি ওই সহজের টাকে লিভারেজ করতে গিয়ে আমি আসলে ব্যাপারটা আর বোঝার চেষ্টাই হুম, করতেছি না। আমি তো দেখতেছি বুস্ট করলে তো ২, ৪ টা ৫ টা সেল আসে। সো আমি এভাবেই করেই যাচ্ছি। সো দিস ইস ভেরি হার্মফুল এবং এইটাকে লিভারেজ করতে গিয়ে যতটা না উপকার হচ্ছে তার থেকে লং টার্ম এ কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত আমাদের হতে হচ্ছে। সো এই কালচারটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। দেখেন বাংলাদেশেই শুধুমাত্র আমরা এই Facebook এর পেজ দিয়ে Facebook এড দিয়েই ব্যবসা করি। বাইরের কান্ট্রিতে কিন্তু তারা F-কমার্স নামই শোনে নাই। তারা কিন্তু ওয়েবসাইট দিয়ে ই-কমার্স করছে। সেখানে ব্র্যান্ড বিল্ডিং রয়েছে, লয়াল্টির ব্যাপার রয়েছে, এসইও রয়েছে, তাই না? ইমেইল মার্কেটিং রয়েছে, অনেক কিছু রয়েছে। সো আমাদেরকে আমি এখানে আহ্বান করব যে বাংলাদেশে যারা আসলে প্রথিতযশা মার্কেটার কিংবা যারা এখন ডিজিটাল মার্কেটিং থেকে অনেক কিছু শিখাচ্ছেন, তাদেরকে আসলে এই জায়গাটাতে একটু সচেতন হতে হবে। যেন তাদের কথা শুনে হয়তো লাখ মানুষজন আগ্রহী হয়ে আসে। হুম। সো তারা যদি আসলে সঠিক তথ্যটা না দেয়, যারা নতুন আসছে তারাও কিন্তু বুঝবে না। সো এখানে একটু স্রোতের বিপরীতে হলেও এই কথাগুলোকে বলতে হবে। তাহলে আস্তে মানুষজন শিখবে। থ্যাংক ইউ। খুব সুন্দর বলেছেন ভাইয়া। ভাইয়া আপনি যেহেতু মোর অর লেস নিজে একজন সেলফ টট পারসন, হু, হু। মানে আপনার একাডেমিক আপনি আইবিতে পড়ার পাশাপাশি একাডেমিকের ওই ব্যাকগ্রাউন্ডটার পাশে আপনি নিজে অনেক পড়ে শিখেছেন। রাইট, সো রাইট। এখনকার মার্কেটারদের উদ্দেশ্যে আপনি যদি এরকম ২ টা ৩ টা সোর্সের কথা বলেন যে আচ্ছা, এই জায়গাগুলোতে এক্সপ্লোর করে সে হয়তো আরো বেটার হতে পারে। ওকে। তাহলে আপনি যদি এরকম কিছু সোর্স সো বলতেন। আমি নিজে পার্সোনালি যে কাজটা করি যে আমি সবসময় লেটেস্ট যে বইগুলা বের হচ্ছে মার্কেটিং বিজনেস রিলেটেড অর্থাৎ এখন হচ্ছে ২০২৪ সাল। হুম, হুম। ২০২৩ সালে বাংলাদেশে এবং গ্লোবালি কি বই আসলো?
সো আমি রকমারিতে যেয়ে আমি হয়তো দেখব যে রকমারিতে গত বছরের বেস্ট বাংলাদেশে সেলার যারা বইগুলো আছে, মার্কেটার, হ্যাঁ। বেস্ট সেলার বা ভালো, ভালো মার্কেটিং এর বই কি রয়েছে, অনেক বেশি বই তো আসে না। সো আমি সবগুলো পড়লাম। আমি অনুপম যদি ১০ টা বই পড়তে পারি, এই ১০ টা বইতে ১০ জন অভিজ্ঞ মার্কেটারের সারা জীবনের লাইফের এক্সপেরিয়েন্স এর ১০ টা জিনিস পাচ্ছি। এইটার থেকে এবং খুবই কম একটা দামে। এইটার থেকে ভ্যালুয়েবল জিনিস আর কিছু হতে পারে বলে আমার কাছে মনে হয় না। আরেকটা কাজ আমি যেটা করি যে Amazon এ যেয়ে দেখি যে আচ্ছা ওইখানে বেস্ট সেলার কি, কি আছে এবং এটা হচ্ছে আমার ১ম সাজেশন। এটার সাথে আমি ছোট্ট একটা টিপস দেই যে সবসময় বেস্ট সেলার বই মানেই যে সবচেয়ে বেশি লার্ন করা যাবে তা কিন্তু না। অনেক সময় কনটেক্সট সেনসিটিভ বই কিন্তু হয়তো আ কম ভিউ হচ্ছে, কম পড়া হচ্ছে। কিন্তু আমার প্রফেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ বইও কিন্তু অনেক সময় হেল্প করে। সো আমরা যখন রকমারিতে খুঁজবো বা Amazon এ যে একটু দেখবো বাইরের কোন বইটা চলছে, তখন আমরা এই ডিসিশনটা নেব। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কমিউনিটির সাথে একটু কানেক্টেড থাকা। এখন কিন্তু আমাদের খুব চমৎকার কিছু ব্র্যান্ড প্র্যাকটিশনার্স এর কমিউনিটি রয়েছে, বা মার্কেটিং রিলেটেড কিছু কমিউনিটি রয়েছে। বেশ ভালো, ভালো কিছু পডকাস্ট হচ্ছে বা অনেক ভালো, ভালো মার্কেটিং এর ভিডিও হচ্ছে। এগুলা থেকে একটু আপডেটেড রাখা যে ট্রেন্ড কোথায় যাচ্ছে, কি হচ্ছে। ৩ নাম্বার হচ্ছে যে আ যদি কারো আগ্রহ থাকে বিভিন্ন রকমের ব্লগ আর্টিকেল বা ভালো, ভালো মার্কেটিং এর যে রিসোর্স গুলা রয়েছে, এরকম কিছু রিসোর্স তারা ফলো করতে পারে। তার টার্গেট কেউ যদি এডুটেক এর হয়, সে এডুটেক রিলেটেড যেগুলো আছে, কেউ যদি ই-কমার্স এর হয়, ই-কমার্স এর যেগুলো আছে, এইগুলা কিন্তু সে ফলো করতে পারে। এবং সেই সাথে যারা বর্তমানে মার্কেটিং নিয়ে কথাবার্তা বলছে, বাংলাদেশে যারা একটু কথাবার্তা বলছে, তাদেরকে একটু ফলো করা, তাদের সাথে কানেক্টেড থাকা। কারণ তাদের কাছ থেকে হয়তো অনেক ইনফরমেশন বা টিপস পাওয়া যেতে পারে। সেই অনুযায়ী নিজেদেরকে আপডেট রাখার চেষ্টা করা। আমার মনে হয় যে অনেক সাজেশন রয়েছে বাট এই কয়েকটা হয়তো স্টার্টিং পয়েন্ট। অসাধারণ, অসাধারণ ভাইয়া। আপনি বেশ কিছু টিপস দিয়েছেন। ভাইয়া আ আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে একদম আপনার সাথে যখন আমার পার্সোনালি কথা হচ্ছিল, হু, এই হু। বইটার বিষয়ে যদি আমি একটু কথা বলি, স্মার্ট রাইট, মার্কেটিং। সো আপনি ইটস মোর লাইক এ ফিলোসফি। আপনি একটা রাইট, ফিলোসফিক্যাল জার্নির কথা বলেছেন। রাইট। ওই জার্নি সম্পর্কে যদি খুব সংক্ষেপে দর্শকদেরকে একটু বলতেন। সো আমি যখন একজন মার্কেটার হিসেবে নতুন একটা কিছুকে রিসিভ করতে যাবো, তখন ১ম এ আমার মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। যখন ট্র্যাডিশনাল মার্কেটিং এ ডিজিটাল মার্কেটিং এর যুগ আসে, ইভেন বাংলাদেশে ২০১৩-১৪ সালে অসংখ্য মানুষ বলেছে যে ই-কমার্স বাংলাদেশে চলবে না, টিকবে না, এটার কোনো ভবিষ্যৎ নাই। আমি সেই সময় স্ক্রিনশট রাখি নাই, রাখলে হয়তো আমি দেখাতে পারতাম। না, আমারও কিন্তু মনে আমি এটা আছে ফেস করেছি। যে আমরা যখন একদম ১ম এ সিওরি ইন্ট্রোডিউস করলাম, হ্যাঁ, তখন আমাদেরকে একটা কথাই বলা হচ্ছিল যে, "বাংলাদেশের মানুষ এরা প্রোডাক্ট পেয়ে তারপর টাকা দিবে। এটা হ্যাঁ। সম্ভব।" হ্যাঁ, রাইট। সো এইটা একটা কনসেপ্ট ছিল হ্যাঁ, আরকি ১ম এ, তাই না? সো আমাদেরকে মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। আমার যে এআই যে একটা বাস্তবতা, স্মার্ট মার্কেটিং এর যুগ যে একটা বাস্তবতা, এইটাকে আমাকে রিসিভ করতে হবে। এইটাকে রিসিভ করার পর আমাকে ওই মেন্টালিটিটা রাখতে হবে যে, I have to update myself। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। স্মার্ট মার্কেটিং বইটার মধ্যে আমি কিন্তু শুধুমাত্র যে মার্কেটিং কিভাবে আগামী ১০ বছরে পরিবর্তন হবে সেটা বলেছি তা না। আজকে থেকে এই বইটা পড়ার পরে কালকে থেকে আপনি আপনার কোম্পানিতে কিভাবে স্মার্ট মার্কেটিং এপ্লাই করবেন সেই তত্ত্বটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আমি একটা 7 স্টেপ ফ্রেমওয়ার্ক দিয়ে দিয়েছি। আমি কেস স্টাডি দিয়ে দিয়েছি। সেইটার সাথে আমি কিছু আ স্মার্ট মার্কেটিং ফিলোসফি দিয়েছি। ৭ টা ফিলোসফি, যেটা একটা বিল্ডিং বানাতে গেলে যেমন অনেকগুলা পিলার হুম, থাকে, হুম। সো আমার পিলারের মতো করে কাজ করবে। যে এই ফিলোসফিটার বাইরে আমি যাব না। সো এই আমার ধারণা যে একজন মার্কেটার হিসেবে স্মার্ট মার্কেটিং এ 0 থেকে শুরু করে এইটাকে গ্রহণ করার যে জার্নিটা, এই বইটা তাকে গাইড করবে। তবে একটা জিনিস একটু ক্লিয়ার করে বলতে চাই যে, "দিস ইস দ্য বিগিনিং অফ দ্য জার্নি।" এই বইটা পড়া মাত্রই কিন্তু জার্নির শেষ না। এই বইটা পড়া মাত্র হচ্ছে আমার স্মার্ট মার্কেটিং নতুন যে দুনিয়াটা শুরু হচ্ছে মাত্র, এইটার শুরু। সো আমি একজন মার্কেটার হিসেবে হয়তো এই বইটা দিয়ে বা এই ফিলোসফিটা দিয়ে আমি নিজেকে প্রিপেয়ার করতে পারি। আগামী ১০ বছরে বাংলাদেশে মার্কেটিং এর দুনিয়াতে আমি একজন বেস্ট পারফর্মার হব, আমি একজন লিজেন্ড হব। আমরা যেমন অতীতে বাংলাদেশে অনেক ভালো, ভালো মার্কেটারের কথা হুম, শুনি। হুম। আমি নিজেকে ওই জায়গাটায় দেখতে চাই এবং সেজন্য আমি সেই লক্ষ্যে এগিয়ে যাবো। আমি এই মার্কেটিং এর দুনিয়াটা নেতৃত্ব দেব। এই মাইন্ডসেটটা আসলে সেট করতে হবে। আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা একদম শেষ পর্যায়ে আছি। শেষ জাস্ট একটা প্রশ্ন। এটা বই বা এই রিলেটেড না। সো আ শৈশব, কৈশোর আপনি কাটালেন, তারপর ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হলেন, হু, হু, আবার ক্যারিয়ার শিফট করলেন। হু, হু। সবকিছু মিলিয়ে কি মনে হয় কেমন আছেন? বা আজকে থেকে ২০ বছর আগের মার্ক অনুপম মল্লিক নিজেকে ২০ বছর পরে যে অবস্থায় দেখতে চেয়েছিল, রাইট। সেই সবকিছু সামগ্রিকভাবে সবকিছু মিলিয়ে যদি কিছু বলেন? আমি সৃষ্টিকর্তার কে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই আসলে যে লাইফ যেভাবে করে যাচ্ছে আসলে আ আমি যেভাবে করে হয়তো পরিকল্পনা করলে হয়তো এভাবে করে করতে পারতাম না। কিন্তু সবই সৃষ্টিকর্তার ইচ্ছা। সো প্রথমত তাকে ধন্যবাদ জানাই। এবং দ্বিতীয়ত আমার লাইফে সবচেয়ে বড় যেটা লার্নিং সেটা হচ্ছে যে সবসময় লার্ন করতে হবে। এবং আমরা ক্যারিয়ারে আসলে আমরা পুরা লাইনটা কখনো ম্যাপ করতে পারি না যে আমি আজকে থেকে ১০ বছর পরে এক্সাক্টলি হুম, কোথায় থাকবো। বাট আমরা যেটা করতে পারি যে আমরা একটা লক্ষ্য স্থির করে আগাতে পারি।
আমরা যখন আগাতে থাকি তখন লাইফই আমাকে বলে দেবে যে তোমার এখন ডাইনে যাওয়া উচিত, তোমার এখন বাঁয়ে যাওয়া উচিত। সো আমাকে যদি আজকে থেকে ১০ বছর আগে আমি বুয়েট থেকে বের হয়েছি তখন যদি কেউ বলতো যে আপনি এরকম মার্কেটিং এর উপর একটা বই হুম, লিখবেন বা আপনি একজন বিজনেস কনসালটেন্ট হবে, এটা আমি নিতে পারতাম না। কিন্তু লাইফের জার্নির পথে, পথে আমাদেরকে এই জিনিসটা হয়। সো লাইফটাকে আমি ক্যারিয়ার জার্নিটাকে আমি স্ট্রেইট লাইন বলি না। এটাকে আমি বলি যে নন লিনিয়ার। ওটা ছোটবেলায় যে ব্রাউনীয় গতি ছিল যে হ্যাঁ, ডানে যাবে, বাঁয়ে যাবে। কিন্তু এক জায়গাতে যেয়ে থিতু হতে হবে। নিজের ভালোবাসার প্যাশনের জায়গাটা সুইট স্পটটা খুঁজে বের করে সেটাকে যদি ফোকাস করা যায় তাহলে আসলে ক্যারিয়ারে আ সাফল্যের পাশাপাশি আসলে স্যাটিসফ্যাকশনটা আসবে। ফুলফিলিং একটা ক্যারিয়ার তৈরি হবে এটা আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আশা করি আমরা অনেক কিছু শিখতে পেরেছি ভাইয়ার কাছ থেকে। পার্সোনালি অ্যাজ এ মার্কেটার তার কাছ থেকে আমি সবসময় শিখি। আজকেও নতুন কিছু শিখলাম। ভাইয়ার জন্য অনেক, অনেক শুভকামনা। বইটির জন্য অনেক, অনেক শুভকামনা। ভাইয়া একদম শেষে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। থ্যাংক ইউ সো মাচ। আমি অসংখ্য ধন্যবাদ জানাই রকমারিকে এবং রানা ভাইকে আজকে এই সুন্দর উদ্যোগের জন্য। আমি চেষ্টা করব যে ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে আপনারা যদি কখনো ডাকেন যেন দর্শকদের জন্য কিছু দিতে পারি। সো আ সবার জন্য যারা আজকে ভিডিওটা দেখছেন, সবার জন্য আমি একটা কথাই বলব যে নিজেকে সবসময় শেখার মধ্যে রাখতে হবে। অলওয়েজ কিপ লার্নিং, লার্নিং, লার্নিং। যদি আপনি লার্নিং এর মধ্যে থাকেন এবং সেটাকে এপ্লাই করতে থাকেন, আমি অবশ্যই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য দিকে পৌঁছে যাবেন। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ ভাই আসার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো এখানেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই আমাদের নতুন এপিসোড নিয়ে আমরা আবার হাজির হব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।